আমি কোম্পানিটা শেয়ার বিক্রি করে আপনাকে আমার কোম্পানির পার্টনার বানিয়ে দিলাম। তো নর্মাল সাধারণত আপনি এটা বুঝতে পেরেছেন, আমি যেহেতু 10% শেয়ার আপনাকে দিয়েছি, আমার কোম্পানি যত লাভ হবে তার 10% আপনি পাবেন। সাধারণ বেসিক কমন অর্থে এটি আপনি বুঝতে পেরেছেন। কিন্তু না বন্ধুরা, আমার কোম্পানি যত টাকায় লাভ করুক, আমি যদি চাই আপনাকে 1 টাকাও যদি লাভ্যাংশ না দেয়, আপনার কিছু করার থাকবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের দীর্ঘদিনের যে জিজ্ঞাসাটা ছিল সেটি হচ্ছে শেয়ার বাজার কি, শেয়ার বাজার কিভাবে কাজ করে, শেয়ার বাজারে আমরা ইনভেস্ট করতে পারবো কিনা, শেয়ার বাজারটি ইসলামিক কিনা। তো আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য, যারা শেয়ার বাজার সম্পর্কে জানতে চান, যারা শেয়ার বাজারে ইনভেস্ট করতে চান। এডুকেটেড বা সচেতন মানুষ হিসাবে আপনার জানা উচিত যে আসলে শেয়ার বাজারে হয়টা কি। আমরা নানা সময় পত্রিকায় দেখতে পাই শেয়ার বাজার থেকে হাজার হাজার কোটি টাকা উধাও হয়ে গেছে। 1996 সালে আমরা দেখতে পেয়েছি, 2010 সালে দেখতে পেয়েছি, মাত্র কয়েকদিন আগেও দেখতে পেয়েছি। তো আসলে বন্ধুরা, শেয়ার বাজার জিনিসটি কিভাবে কাজ করে, আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, আপনার অন্য কোথাও আর জানার আগ্রহ থাকবে না যে শেয়ার বাজার জিনিসটি কি। তো বন্ধুরা, শেয়ার বাজার বুঝতে হলে আপনাকে 5টি জিনিস বুঝতে হবে। আপনি ভিডিওটি বারবার দেখে অথবা লিখে 5টি জিনিস মুখস্থ করে নিন। নাম্বার 1, 1 নাম্বার সেটি হচ্ছে কোম্পানি জিনিসটি কি। নাম্বার 2 হচ্ছে আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং, এই জিনিসটি কি। নাম্বার 3 হচ্ছে স্টক এক্সচেঞ্জ, এই জিনিসটি কি। নাম্বার 4 হচ্ছে সেকেন্ডারি মার্কেটটা কি। নাম্বার 5 হচ্ছে ইন্ডেক্স বা সূচক, এই জিনিসটি কি। আপনি এককভাবে যাই কিছু করেন, আপনি এককভাবে কোম্পানি গঠন করতে পারেন না। 1994 সালে বাংলাদেশে একটি কোম্পানি অ্যাক্ট আসছে, সেই অ্যাক্ট হিসাবে আপনি 2 জন অথবা সর্বোচ্চ 50 জন মিলে আপনারা একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে পারেন। এই যে কোম্পানি করার জন্য নিয়ম হচ্ছে, প্রথমে আপনি কোম্পানির নাম সিলেক্ট করবেন এবং সেই নামটি আপনি জয়েন্ট স্টকে কি করবেন, ছাড়পত্র নেবেন। মানে আপনার নামে অলরেডি কোনো কোম্পানি নেই, এই ছাড়পত্র তারা দিবে। তো আপনার নামে ছাড়পত্র যখন হয়ে যাবে, তখন আপনার কোম্পানির জীবন বৃত্তান্ত আপনি তৈরি করবেন। মানে হচ্ছে কোম্পানিটার কে শেয়ারার থাকবেন, কত % তাদের শেয়ার থাকবে, কোম্পানিটা কোন কাজে ব্যবহৃত হবে, কি কোন ক্ষেত্রে ইনভেস্ট করবে, এটাকে বলা হয় মেমোরেন্ডাম এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। এই ফি দিয়ে জয়েন্ট স্টকে দেন, তখন আপনার নামে কোম্পানিটি হয়ে যায়। তো এই জন্য আপনার কোম্পানির কিছু পেইড আপ ক্যাপিটাল থাকে, অথরাইজড ক্যাপিটাল থাকে, মানে আপনি কত টাকা দিয়ে কোম্পানিটা চালু করতেছেন, যেটা হচ্ছে পরিশোধিত মূলধন, এবং আপনি সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ব্যবসা করতে পারবেন বাংলাদেশে, সেটাকে বলা হয় অথরাইজড ক্যাপিটাল, মানে হচ্ছে অনুমোদিত মূলধন। আমার দুজনের মিলে আমরা একটি কোম্পানি গঠন করে নিলাম। ভাবলাম আপনি 50% শেয়ারের মালিক, আমি 50% শেয়ারের মালিক। আমাদের কোম্পানিটা গত 1 বছর খুব ভালো মুনাফা করেছে, লাভ্যাংশ করেছে। এখন 2019 সালে আসে, আমরা চিন্তা করতেছি যে আমাদের কোম্পানির যে মূলধন, আমাদের কোম্পানির যে অ্যাসেট, এটি 1 কোটি টাকা হবে। আমরা 50 লক্ষ টাকা দিয়ে শুরু করেছিলাম, আমাদের 50 লক্ষ টাকা 1 বছরে লাভ হয়েছে, 1 কোটি টাকা হয়ে গেছে। কিন্তু আমরা চাচ্ছি আমাদের যে কোম্পানিটা, সেটা সারা বাংলাদেশে আমরা এর ব্রাঞ্চ খুলবো, সারা বাংলাদেশে আমরা এটা কি করব, ছড়িয়ে দিব। তো এই জন্য আমাদের টাকার প্রয়োজন। তো টাকা এখন আমরা ব্যাংক থেকে নিতে পারি। তো ব্যাংক থেকে নিলে যে চড়া সুদে আমাদেরকে কি করতে হবে, মান্থলি পেমেন্ট করতে হবে। আমরা চাচ্ছি না সেটি করার জন্য। তো অথবা যেটি হতে পারে সেটি হচ্ছে, আমাদের কোম্পানি কোনো লেনা দেনা আছে, আমরা চাচ্ছি এই ঋণগুলো পরিশোধ করে দেওয়ার জন্য, লাভ্যাংশ না দেওয়ার জন্য। তো এখন আমরা কি করতে পারি? তো এখন আমরা কি করতে পারি, সেটা আমাদেরকে সুবিধাটা দিচ্ছে এই শেয়ার বাজার, স্টক এক্সচেঞ্জ। আমরা 1 কোটি টাকার মালিক 2 জন মিলে। তো আমরা চাচ্ছি বাজার থেকে আমরা 10 লক্ষ টাকা কি করব, আপনাদের কাছে বিক্রি করে দিব। অর্থাৎ পাবলিক থেকে আমরা টাকা উঠাবো 10%, অর্থাৎ আপনার 5%, আমার 5%, 10% আমরা বাজারে ছেড়ে দিচ্ছি। তার মানে হচ্ছে আমার শেয়ারটা আমি বিক্রি করতেছি, আমার কোম্পানিতে আপনাকে অংশীদার বানাচ্ছি, পার্টনার বানাচ্ছি। কথাটি শুনতে আপনারও খুব ভালো লাগবে। এই ভালো লাগাই শেষ নয়, এটি আমরা শেষের দিকে বলবো কেন এই ভালো লাগাই শেষ নয়। আমার কোম্পানির যে মূলধন, সেটি সঠিক কিনা, সেটি ভুয়া কিনা, সেটি কে নিয়ন্ত্রণ করবে? আপনি যে আমার কোম্পানি থেকে 10% শেয়ার ক্রয় করবেন শেয়ার বাজার থেকে, আপনি কি প্রতারিত হবেন কিনা? অর্থাৎ আমি নিজে থেকে কি ঠিক করে দিতে পারবো যে আমার কোম্পানিটার মূলধন হচ্ছে বা আমার কোম্পানিটার অ্যাসেট হচ্ছে 1 কোটি টাকা? তো না বন্ধুরা, আপনারা চাইলে এত সহজেই পারবেন না। এটির জন্য আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে, সর্বপ্রথমে আমাকে যেতে হবে একজন মার্চেন্ট ব্যাংকারের কাছে। মার্চেন্ট ব্যাংকারের কাছে আমার কোম্পানির জীবন বৃত্তান্ত দিয়ে বলতে হবে যে আমার কোম্পানিটার যে অ্যাসেট, এটার একটা এস্টিমেট করে দাও, আমার কোম্পানিটা কত টাকা হতে পারে, আমি শেয়ার বাজারে শেয়ার ছাড়বো। বড় বড় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছেন, তারা আমার এই কোম্পানিটার আনুষঙ্গিক যাবতীয় ডকুমেন্ট, কাগজপাতি দেখে তারা একটি মূল্য নির্ধারণ করে দিবেন যে আপনার যে অ্যাসেট আছে তার মূল্য হচ্ছে এত। তো ধরলাম যে 1 কোটি টাকায় হলো, আমরা যেটা এস্টিমেট করেছিলাম সেই পরিমাণই হচ্ছে মূল্য। তো এখন আমরা এর 10% কি করব, 10 লক্ষ টাকা যেহেতু উঠাবো, এর 10% আমরা বাজারে ছেড়ে দিব। তো তাহলে আপনার 5%, আমার 5%। তো এটি হচ্ছে বন্ধুরা, যখন
যখন আমরা বাজারে ছেড়ে দিব, আপনি যখন এটি গ্রহণ করবেন সাধারণ পাবলিক হিসাবে, এটাকে বলা হয় আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং। তো তাহলে আমরা কোম্পানি বুঝে গেলাম, আমরা আইপিও বুঝে গেলাম। আর কি আছে মাত্র 3টি, ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন। অর্থাৎ এমন না আপনি আজকেই চাইলেন বাজারে, আপনি বাজার থেকে টাকা উঠাবেন কালকেই পারতেছেন, এমন না। 6 মাস থেকে 3 বছরও লেগে যেতে পারে। তো যখন তারা সমস্ত কিছু বিবেচনা করে যদি আপনাকে যদি বলে যে ইউ আর রেডি টু গো, মানে হচ্ছে আপনি বাজারে যাওয়ার জন্য উপযুক্ত, আপনি আইপিও ছাড়ার জন্য উপযুক্ত, তখনই আমি আইপিও ছাড়তে পারবো। তখন এই আইপিও ছাড়ার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম আছে। অর্থাৎ আমি যে 10 লক্ষ টাকা উঠাবো, 10% শেয়ার ছেড়ে দিচ্ছি, এগুলোকে আমাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করতে হবে, অর্থাৎ 10 টাকা শেয়ারে ভাগ করতে হবে। এখন 10 লক্ষ টাকাকে যদি আমরা 10 টাকা দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো 1 লক্ষ শেয়ার। এই 1 লক্ষ শেয়ার আমি বাজারে ছাড়বো। আপনি একজন সাধারণ গ্রাহক হিসাবে 10 টাকা করে শেয়ার ক্রয় করবেন। তো বন্ধুরা, প্রথমবার যখন আমি ছাড়বো, সেক্ষেত্রে আপনি এই যে 10 টাকা ক্রয় করতে পারবেন না, আপনাকে লট হিসাবে ক্রয় করতে হবে। 500 শেয়ারে হয় একটি লট, অর্থাৎ সর্বনিম্ন আপনি যে 500টি শেয়ার নিতে হবে, একটি লট ক্রয় করতে হবে। সেখানে থাকবে কত? 500টি শেয়ার, মানে হচ্ছে 5000 টাকা। 5000 টাকা শেয়ার আপনার প্রথমবার ক্রয় করতে হবে। আমি যখন বাজারে শেয়ারটা ছাড়বো, এটা দুই প্রকারে হতে পারে। একটি হচ্ছে ফিক্সড রেট, অর্থাৎ 10 টাকায় ছাড়লাম। আরেকটি হতে পারে যে একটি ফ্লেক্সিবল রেট, অর্থাৎ ধরলাম যে 8 টাকা থেকে 20 টাকা এর মধ্যে। যারা সর্বপ্রথমে 20 টাকা দিয়ে ক্রয় করবে, পরে যদি বাকি থাকে পরেরা পাবে। কেউ যদি 20 টাকা ক্রয় না করে 15 টাকা আমি বিক্রি করব, কেউ যদি 15 টাকা ক্রয় না করে আমি 12 টাকায় বিক্রি করব, এভাবে আমি করতে পারি। তো বন্ধুরা, তাহলে আপনি কি হয়ে গেলেন? আমার আইপিও ক্রয় করলেন, আমার কোম্পানির শেয়ারার হয়ে গেলেন। এই যে আমার আইপিও ক্রয় করতেছেন, আপনারও তো কিছু রিকোয়ারমেন্টের প্রয়োজন। আমরা ব্যাংক অ্যাকাউন্ট করতে আমরা জানি আমাদের কিছু রিকোয়ারমেন্টের প্রয়োজন, ব্যাংকে আমাদের নির্দিষ্ট অ্যাকাউন্ট থাকে। সেম একই রকমভাবে আপনি যদি আমার কোম্পানির আইপিও ক্রয় করতে চান, শেয়ার ক্রয় করতে চান, মালিকানা নিতে চান, আপনাকে সর্বপ্রথম যেটি করতে হবে সেটি হচ্ছে বাংলাদেশের যে কোনো কমার্শিয়াল ব্যাংকে, তফসিলি যে সমস্ত ব্যাংক আছে সেই সমস্ত ব্যাংকে একটি সেভিং অ্যাকাউন্ট লাগবে, এবং অবশ্যই আপনারা সেই সমস্ত ব্যাংকে অ্যাকাউন্ট করবেন যারা MICR যুক্ত চেক দেয়। তো সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট, সেভিং ব্যাংক অ্যাকাউন্ট। এই ব্যাংক অ্যাকাউন্ট হওয়ার পরে আপনাকে যেতে হবে যে কোনো ব্রোকার হাউসে। এখন এই ব্রোকার হাউসটা কি? তো বন্ধুরা, টাকা রাখার জন্য আমরা জানি আমাদের ব্যাংক আছে, কিন্তু আপনি যে শেয়ারটা ক্রয় করবেন, আমি যে আপনাকে শেয়ার দিব, আমি কোনো আপনাকে সার্টিফিকেট দিব না, এটি হবে একটি ডিজিটাল প্রক্রিয়া। তো এই জন্য আপনাকে যেতে হবে একজন ব্রোকার কাছে। এই ব্রোকারের কাছে যখন আপনি সেভিং অ্যাকাউন্ট, আপনার যে ছবি, আপনার আইডেন্টিফিকেশন দিবেন, তারা নির্দিষ্ট কিছু ফি আছে, 1000 টাকার বিনিময়ে তারা আপনাকে কি করবে? একটি অ্যাকাউন্ট খুলে দিবে, যেটাকে বলা হয় বিও অ্যাকাউন্ট, মানে হচ্ছে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট। এখানেও সেম একই রকম ডকুমেন্টের প্রয়োজন, যেরকম আপনার প্রয়োজন হচ্ছে আপনি ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য ইন্ট্রোডিউসের প্রয়োজন, জাতীয় পরিচয়পত্র, নমিনির প্রয়োজন, সেম একই রকম জিনিসপাতির প্রয়োজন সেখানে এই ব্রোকারের কাছে আপনার বিও অ্যাকাউন্ট খোলার জন্য। এই যে ব্রোকার আছে, তাদের যে অ্যাকাউন্ট থাকে তারা যেখান থেকে এই সমস্ত অনুমতি পায়, তারা হচ্ছে নিয়ন্ত্রণ সংস্থা CDBL, মানে হচ্ছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড। এদের কাছে সব কোম্পানির শেয়ারগুলোর হত্যাকর্তা জমা থাকে সেখান থেকে এরা এজেন্ট ব্যাংকিং হিসাবে, অর্থাৎ এজেন্ট শেয়ারিং হিসাবে এই ব্রোকার হাউসগুলো শেয়ারগুলো কি করে আমাকে এগুলো শেয়ারের বিজনেস করার জন্য, ব্যবসা করার জন্য অনুমতি দিয়ে থাকে। তো তাহলে বন্ধুরা, আপনার প্রয়োজন সেভিং অ্যাকাউন্ট, আপনার প্রয়োজন বিও অ্যাকাউন্ট, এটি আপনি ক্লিয়ার হয়ে গেলেন। আর এই যে ব্রোকার হাউস আছে, স্টক এক্সচেঞ্জ আছে, এই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক এবং BSEC, এরা নিয়ন্ত্রণ করে এই সমস্ত কিছু। তো এখন আপনি রেডি, মানে হচ্ছে আপনার সেভিং অ্যাকাউন্ট হয়ে গেল, বিও অ্যাকাউন্ট হয়ে গেল। তো এখন আপনি কি করতে পারেন? আমার যে কোম্পানির শেয়ারটা বাজারে আসবে, সেটা এভাবে আসবে না, সেটা আসার 10-12 দিন আগে আমি পত্রিকায় নানা রকমভাবে বিজ্ঞপ্তি দিব। 3 দিন পর্যন্ত আমার শেয়ারটা ওপেন থাকবে, সেখান থেকে আপনি ক্রয় করতে পারবেন। তো সাধারণভাবে আপনি যদি আমার শেয়ারটা ক্রয় করেন, তাহলে আপনি সেই শেয়ারটা আপনি মালিক হয়ে গেলেন, আমার কোম্পানির অংশীদার হয়ে গেলেন। আপনি চাইলে সেটি বিক্রি করতে পারেন, অথবা আপনি অনেক দিন যাবত সেটা রাখতেও পারেন। আসি বন্ধুরা, স্টক এক্সচেঞ্জ, যে আপনি যেটি ক্রয় করেছেন, আপনার এখন টাকার প্রয়োজন, আপনি সেটি বিক্রি করে দিবেন। তো আপনি কোথায় বিক্রি করবেন? তো বিক্রি করার জন্য যে স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশে দুটো স্টক এক্সচেঞ্জ আছে। একটাকে বলা হয় DST, মানে হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, আরেকটা বলা হয় CST, মানে হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। 1954 সালে ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয়েছে এবং 1995 সালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয়েছে। এই যে ঢাকা স্টক এক্সচেঞ্জ আছে, এখানে এখন পর্যন্ত লিস্টেড কোম্পানির সংখ্যা হচ্ছে 568টির মতো লিস্টেড কোম্পানি আছে। তো বন্ধুরা, এই যে স্টক এক্সচেঞ্জ আছে, এখানে আপনি 24 ঘন্টা কি করতে পারবেন না? শেয়ার বিক্রি করতে পারবেন না। সকাল 10-10:30 থেকে, অর্থাৎ 10:30 থেকে শুরু করে 2:30 পর্যন্ত আপনি শেয়ারের লেনদেন করতে থাকবেন। সরকারি ছুটির দিন, অন্য দিন এই সমস্ত স্টক এক্সচেঞ্জ বন্ধ থাকে। আপনি যখন প্রথমবার আইপিও নিলেন, সেটি নেওয়ার পরে আপনি
তার দ্বিতীয় দিনে বিক্রি করতে পারবেন না। একটি কোম্পানি যখন আইপিও ছাড়ে তার শেয়ার বাজারে লিস্টেড হওয়ার জন্য, স্টক এক্সচেঞ্জে লিস্টেড হওয়ার জন্য অ্যাটলিস্ট 2 সপ্তাহ সময় লাগে, অর্থাৎ 15 দিন সময় লাগে। যখন সেটি শেয়ার বাজারে লিস্টেড হয়ে যাবে তখন আপনি সেটি বিক্রি করতে পারবেন। এখন আপনি বিক্রি করে লাভ কিভাবে করবেন? যে আপনি একটি শেয়ার ক্রয় করেছিলেন কত, 10 টাকা দিয়ে, তো হয়তো যেদিন আপনার যে বিক্রি করতে যাচ্ছেন, যেদিন শেয়ারটি লিস্টেড হলো সেদিন আপনি দেখলেন যে শেয়ারের দাম দেখাচ্ছে 20 টাকা, অর্থাৎ ডবল হয়ে গেল। তাহলে আপনি যে শেয়ারটা 10 টাকা দিয়ে ক্রয় করেছিলেন সেটি আপনি 20 টাকা বিক্রি করতে পারতেছেন, মানে আপনার 10 টাকা লাভ হচ্ছে। তো এইভাবে আপনারা শেয়ারের লেনদেনটি করতে পারবেন। এখন যে ব্রোকার হাউস আছে তাদের লাভটা কি? তারা হচ্ছে প্রতিটি ট্রানজ্যাকশনে তারা নির্দিষ্ট পরিমাণ কি করবে, চার্জ করবে। আপনার অ্যাকাউন্টে যদি তারা মেনটেন করতেছে, যেমন আপনার ব্যাংকে আমরা জানি শিডিউল চার্জ, ব্যাংক চার্জ আছে, সেম একই রকমভাবে ব্রোকার হাউসরাও আপনাকে বাৎসরিক আপনার অ্যাকাউন্টে লেনদেন করার জন্য টাকার অনুপাত হিসাবে সেটা 400, 500, 1000 থেকে শুরু করে 20,000 হতে পারে, বাৎসরিক একটা মেনটেন্যান্স চার্জ নেয়, সেটি হচ্ছে তাদের লাভ। যে ঢাকা স্টক এক্সচেঞ্জ আছে এখানে মোটামুটি 3 ধরনের সূচক আছে। এখন সূচক জিনিসটি কি? তো বন্ধুরা, এই যে 568টির মতো কোম্পানি আছে, এখন কোন কোম্পানির শেয়ারের কি দাম, কোন কোম্পানি কেমন চলতেছে, কোন কোম্পানির ঊর্ধ্বগতি, কোন কোম্পানির নিম্নগতি, এই সমস্ত কিছু তারা অ্যাভারেজ করে কি করে একটি সূচক, অর্থাৎ সমস্ত কোম্পানি নিচের দিকে যাচ্ছে না উপরের দিকে যাচ্ছে, এই সমস্ত বিবেচনা করে তারা 3টি সূচক রেখে দেয়। একটিকে বলা হয় এক্স সূচক। এই যে ডিএস এক্স সূচকে সমস্ত কোম্পানি মিলে তারা তৈরি করে। তারপর হচ্ছে ডিএস অ্যাশ, মানে হচ্ছে যে সরিয়া ভিত্তিক যে সমস্ত ব্যাংক, মিউচুয়াল ফান্ড এবং আনুষঙ্গিক কোম্পানি আছে তাদের শেয়ার, এবং সর্বশেষ আরেকটি হচ্ছে যে ডিএস 30, এখানে যে যে টপ যে 30 কোম্পানি থাকে তাদের শেয়ার দেখানো হয়। কোম্পানি বুঝলাম, আইপিও বুঝলাম, স্টক এক্সচেঞ্জ বুঝলাম, এখন আসি আমরা সেকেন্ডারি মার্কেট। এই যে আপনি প্রথমবার আমার শেয়ারটা ক্রয় করলেন মার্কেট থেকে, সেটি ছিল আপনার আইপিও। যখন আপনি বিক্রি করে দিচ্ছেন আরেকজন ক্রয় করতেছে, সেটি হচ্ছে সেকেন্ডারি মার্কেট। যে সেকেন্ডারি মার্কেটে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত থাকে, অর্থাৎ এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, এন ক্যাটাগরি, জি ক্যাটাগরি, জেড ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত থাকে। এই ক্যাটাগরি হচ্ছে সেই সমস্ত যে কোম্পানি যারা কি করে 10% আপনাকে বাৎসরিক লাভ্যাংশ দেয়, যারা নিয়মিত তাদের এজিএম করে, মানে হচ্ছে তাদের বৈঠক করে, ম্যানেজমেন্টগুলো ভালো, এরাই হচ্ছে যে এই ক্যাটাগরি। এদের শেয়ার ক্রয় করলে আপনি 3 কর্মদিবসে এগুলো বিক্রি করতে পারবেন। বি ক্যাটাগরি হচ্ছে সেম একই রকম, 3 কর্মদিবসে বিক্রি করতে পারবেন, তবে তারা 10%-এর চাইতে কম দেয়। নতুন কোম্পানি হচ্ছে যে এন ক্যাটাগরির, এবং যে জেড ক্যাটাগরি আছে এরা হচ্ছে কোনো লাভ্যাংশ দেয় না, অর্থাৎ কোম্পানিটা অতটা ভালো না। এটি হচ্ছে যে জেড কোম্পানি, কে আপনি ক্রয় করে আজকে বিক্রি করতে পারবেন না, অ্যাটলিস্ট 3 কর্মদিবস, মানে আজকে আপনি ক্রয় করলেন, আজকের দিনটি, কালকের দিনটি, তারপরের দিন আপনি বিক্রি করতে পারবেন। আর এগুলো যদি ছুটি থাকে, বন্ধ থাকে, সেটি হবে না, ওয়ার্কিং ডে হতে হবে। অর্থাৎ আমরা যেটি বললাম যে সকাল 10:30 থেকে শুরু করে 2:30 পর্যন্ত শেয়ারের লেনদেন হয়, এই সময়ের মধ্যে সরকারি বন্ধ ছাড়া 3 দিনের মধ্যে আপনি শেয়ারগুলো ম্যাচিওর হয়ে যাবে, আপনি এগুলো বিক্রি করতে পারবেন। তো বন্ধুরা, বিক্রি করার পরে আপনার যে শেয়ারটা তো চলে গেল, টাকাটা আপনার ভিও অ্যাকাউন্টে আসবে, ভিও অ্যাকাউন্ট থেকে আপনি যদি টাকাটা আপনার সেভিং অ্যাকাউন্টে নিতে চান, সেভিং অ্যাকাউন্টে চলে আসবে। সেম একই রকমভাবে যদি আপনি শেয়ার ক্রয় করতে চান, আপনার সেভিং অ্যাকাউন্ট থেকে টাকাটা আপনাকে বিও অ্যাকাউন্টে, অর্থাৎ ব্রোকার হাউসে দিয়ে দিতে হবে। ব্রোকার হাউসে আপনি তখন আপনার সেখানে যে বিও অ্যাকাউন্ট আছে সেখানে আপনার শেয়ারগুলো জমা থাকবে। আর যারা প্রবাসী আছেন তারাও ইচ্ছা করলে এখানে আবেদন করতে পারেন। তাদের জন্য 10% কি থাকে, যে আইপিও যখন ছাড়া হয়, নতুন কোম্পানি আসে, 10% তাদের জন্য ছাড় দেওয়া থাকে, অর্থাৎ 10% শুধু প্রবাসীদের জন্য, তারাও সেখানে ইনভেস্ট করতে পারেন। ইন্ডেক্স আমরা প্রথমে আপনাদেরকে সামান্য একটু ধারণা দিয়েছি, সেটি হচ্ছে সূচক, অর্থাৎ কোম্পানিগুলো কতটা লাভ করতেছে, কতটা ক্ষতি করতেছে, এটি হচ্ছে ইন্ডেক্স দেখে আপনি বুঝতে পারেন যে আজকে শেয়ার বাজার ঊর্ধ্বমুখী না নিম্নমুখী, শেয়ার বাজারের কি অবস্থা। ভুল ধারণাটি আসছে যেটি কেউ আপনাকে বলবেন। আমি প্রথমেই বললাম যে আমি কোম্পানিটার শেয়ার বিক্রি করে আপনাকে আমার কোম্পানির পার্টনার বানিয়ে দিলাম। তো নর্মাল সাধারণত আপনি এটা বুঝতে পেরেছেন, আমি যেহেতু 10% শেয়ার আপনাকে দিয়েছি, আমার কোম্পানি যত লাভ হবে তার 10% আপনি পাবেন। সাধারণ বেসিক কমন অর্থে এটি আপনি বুঝতে পেরেছেন। কিন্তু না বন্ধুরা, আমার কোম্পানি যত টাকায় লাভ করুক, আমি যদি চাই আপনাকে 1 টাকাও যদি লাভ্যাংশ না দেয়, আপনার কিছু করার থাকবে না। সেটি ভিন্ন কথা। যদি আমি 10% আপনাকে যদি লাভ্যাংশ ডিভিডেন্ড দিই, তাহলে আমার কোম্পানিটা এই ক্যাটাগরিতে আসবে, সেটি ভিন্ন কথা। আপনি যে শেয়ারটা আমার কাছ থেকে ক্রয় করলেন, সেটি আমি পুনরায় ক্রয় করব না, সেটি আপনি বারবার এই শেয়ার মার্কেটে বিক্রি করবেন, একজনের কাছ থেকে অন্যজনের কাছ থেকে অন্যজন, এভাবে বিক্রি করতে থাকবেন। আমার সাথে আপনার কোনো আর লেনা দেনা থাকবে না। আপনার যে লাভ সেটি হচ্ছে এই যে শেয়ার
বাজারে আপনি যেটি 10 টাকা ক্রয় করেছেন সেটি 20 টাকা আপনি বিক্রি করেন, অথবা আপনি 1 বছর রেখে দিলেন, 1 বছর পর দেখলেন যে আপনি 10 টাকার যে শেয়ারটা সেটা মার্কেটে 200 টাকা চলতেছে, তো তাহলে আপনার 190 টাকা লাভ হচ্ছে, এটি হচ্ছে আপনার লাভ। তো বন্ধুরা, তার পরবর্তীতে যেটি সেটি হচ্ছে যে শেয়ার মার্কেটে কিছু কৃত্রিম টাকা হয়, অর্থাৎ এক ভার্চুয়াল টাকার তৈরি হয় যার কোনো অস্তিত্ব থাকে না। যেমন ধরলাম আমার কোম্পানিটার কত মূল্য ছিল 1 কোটি টাকা, আমি 10% ছেড়েছিলাম মার্কেটে 10 লক্ষ টাকা। এখন এই 10 লক্ষ টাকা, যেটা আমার মার্কেট ভ্যালু হচ্ছে 10 লক্ষ টাকা, সেই 10 লক্ষ টাকা হতে পারে 1 বছরে শেয়ার বাজারে সেটা 100 কোটি টাকাও হয়ে যেতে পারে। অথচ আমার যে মূল কোম্পানি সেটা 100 কোটি টাকার না, কিন্তু শেয়ার বাজারে মাত্র 10%ও 100 কোটি টাকা হয়ে যেতে পারে। তো এই জন্য যখন শেয়ার বাজার থেকে আমরা বলি হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে, এটা বাস্তবে টাকা যাচ্ছে না, এটা কিন্তু শেয়ার বাজারে যে টাকা সেটাই যাচ্ছে। তো বন্ধুরা, এখন হয়তো অনেকেই যেটি বলবেন যে সেটি হচ্ছে যে হাজার হাজার টাকা যাচ্ছে, সেটা তো তারা বাস্তবেই টাকা পাচ্ছে, বাস্তবে টাকা পাচ্ছে ঠিক আছে, কিন্তু মূল কোম্পানির সাথে সে টাকার কোনো লেনদেন নাই। আবারও যদি আপনি বুঝেন, সেটি হচ্ছে আমার কোম্পানি 10 লক্ষ টাকা আমি আপনাদের কাছে বিক্রি করেছিলাম, অর্থাৎ 10 লক্ষ টাকার শেয়ার আমার মার্কেটে ছিল। হতে পারে যে 10 দিনের মধ্যেই সেই 10 লক্ষ টাকা যে শেয়ার ছেড়েছিলাম সেকেন্ডারি মার্কেটে সেটা 100 কোটি টাকা হয়ে গেছে, অর্থাৎ যেই 10 টাকার শেয়ার আপনি ক্রয় করেছেন সেই একটি শেয়ারের মূল্য 1000 টাকাও হয়ে যেতে পারে। এটি হতে পারে ম্যানুয়ালি হতে পারে, এটি হতে পারে যে 2 নাম্বারই করে হতে পারে, নানা রকমভাবে হতে পারে। তো তার মানে হচ্ছে যে শেয়ার বাজারে যেটি ভুল ধারণা সেটি হচ্ছে যে কোম্পানির আপনি মালিক বা শেয়ারার হয়ে যাচ্ছেন, এটি ঠিক আছে, কিন্তু সেখান থেকে কোনো লাভ্যাংশ আপনি পাবেন না, সেটি ভিন্ন কথা। তারা আপনাকে ডিভিডেন্ড দিবে কি দিবে না সেটি ভিন্ন কথা। আর দ্বিতীয়টি হচ্ছে শেয়ার বাজারে যে টাকাটা আমরা সূচকটা দেখি যে এত হাজার কোটি টাকা আছে, এটি বাস্তব ওই কোম্পানির মূলধনও অতটুকু নাও হতে পারে। ইসলামিক কিনা শেয়ার বাজারটি কিনা, তো বন্ধুরা ইসলামিক কিনা এই বিষয়ে আপনারা আপনাদের নিকটবর্তী যে বিজ্ঞ ওলামা আছে তাদের কাছ থেকে জানতে পারেন। আমি আমার গবেষণা থেকে যতটুকু দেখেছি সেটাই হচ্ছে যে এটি ইসলামিক হওয়ার জন্য কিছু ত্রুটি আছে। কারণ হচ্ছে এখানে 1 নম্বর কথা হচ্ছে আমি আপনার কোম্পানির শেয়ার ক্রয় করতেছি, আমি আপনার কোম্পানির কোনো লসও গ্রহণ করতেছি না, কোনো লাভ্যাংশও গ্রহণ করতেছি না। অর্থাৎ আপনার কোম্পানিটা লাভ হলে চুক্তি মোতাবেক আমাকে 10% আপনার কী করা উচিত ছিল, কোম্পানির যে লাভ হবে সেটি দেওয়া ছিল, কিন্তু আমি কোনো লাভ পাচ্ছি না, অথবা আমি কোনো আপনার কোম্পানির লসও গ্রহণ করতেছি না। নাম্বার 2তে যেটি সেটি হচ্ছে যদি যে কোনো কারণবশত যে 10 টাকার শেয়ার আমি ক্রয় করলাম সে তার দাম যদি 1 টাকা হয়ে যায়, মানে আমার 9 টাকা লস হচ্ছে, এই 9 টাকার কোনো দায়ভার যে আছে কোম্পানিটি নিবে না। তো এই যে জাস্ট এই সাধারণ দুটো জিনিস যদি আমরা বিবেচনা করি তাহলে এটাকে আমরা 100% ইসলামিক বলতে পারি না। তারপরও বাকিটা হচ্ছে এখন আপনার নিজের খুশি, আপনার যে বিজ্ঞ ওলামা আছেন তাদের কাছ থেকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।